হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম অমৃতসর। আমরা অলরেডি অমৃতসর স্টেশনে রয়েছি আমাদের ট্রেন ধরবার জন্যে। আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। ট্রেনটার নাম আমি বোধহয় যদি ভুল প্রোনাউন্স না করি সচকুন্ড, নান্দের। অমৃতসর থেকে নান্দের যাওয়ার যে গাড়ি সেটা। আমরা এটাতে যাব এবং নামবো হচ্ছে আগ্রা, এবং আগ্রা এক্সপ্লোর করার আমাদের ইচ্ছা রয়েছে। তো আজকের জার্নি শুরু হচ্ছে এইখান থেকে। ফুলিকট, তারপর মোটা জ্যাকেট, তারপর শালের মানে উলের শাল, এইসব গায়ে দিয়েও মানে ঠান্ডা বাগে আনা যাচ্ছে না। এ হচ্ছে মানে কি বলবো, হাড় কটকটানি, মানে কান ছটপটানি ঠান্ডা একদম। মানে এই এখন হাড়ে যা খটখট খটখট আওয়াজ হচ্ছে, এটা যেটা নতুন মিউজিক কম্পোজ হয়ে যাবে। 5:13 বাজে এখন পৌঁছালাম আগ্রা স্টেশন। সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। এখন আর এখানে একটা ব্লক করছি না, সোজা যাই হোটেলে। তো আমাদের বুকিং করা আছে বেঙ্গল লজ। তো কাছাকাছি বোধহয়, দেখি কোথায় আছে। বেঙ্গল লজে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটা অটো রিজার্ভ করলাম। মোটামুটি বললো 200 টাকা, আর সমস্ত লাগেজ এই অটোটায় চলে গেছে। মানে সারপ্রাইজিংলি সমস্ত লাগেজ ওটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা যাচ্ছি বেঙ্গল লজের উদ্দেশ্যে। হোটেলে চেক ইন করলাম। আমরা রয়েছি বেঙ্গল লজ। অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হচ্ছে ছিপিটোলা। তো এই জায়গাটার নাম হচ্ছে ছিপিটোলা। এখানে মূলত বাঙালি খাবার টাবার এখানে এলে পাবে আর কি। তো মানে অ্যাকচুয়ালি বেঙ্গলিস প্লেস বলতে পারো। তো এখানে যারা বাঙালি তারা বেশি থাকে, এখানে বাঙালি খাবার টাবারগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ঘরে ঢুকবো আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ঠিক আছে, খাওয়া দাওয়া কেমন ছিল রিভিউ আমি তোমাদের দেবো। এখন প্রায় বেজে গেছে 6টা, আর এখন আমরা লাঞ্চ করলাম। ঠিক আছে, আর একদম ছিমছাম একটা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি বড়, এখানে খুব একটা বোর্ডার নেই। হ্যাঁ, এত না বড়, কিন্তু খুব একটা বোর্ডার নেই। খুবই বড়, কিন্তু রান্না বান্না একদম ঘরোয়া রান্না বান্না। এবং মানে এই রান্না খেলে শরীর খারাপ হবে না, এটুকুনি গ্যারেন্টি। হ্যাঁ, আর একটা বড় কথা হচ্ছে এখানে ইচ্ছা করলে তোমাদের সবাই কিন্তু বাচ্চা থাকে, আমরা যেমন কুককে বলে ইচ্ছা মতো রান্না করিয়ে নেওয়া যায়, এবার স্পাইস কম দিয়ে বা ঝাল না দিয়ে এরকম চাইলে তোমরা এখানে বলে। কুক খুব ভালো আর কি, মানে ভীষণ কোঅপারেটিং। তো এই জায়গাটা কিন্তু একটা ভালো জিনিস আছে। তো তোমরা এখানে আসতে আমি হাইলি রিকমেন্ড করছি। এখনও অবধি জানি না এরপরে রুমে থাকি, রুমে কি কন্ডিশন হয় সেই রিভিউ তোমাদের পরে দেবো। বাট অ্যাজ অফ নাও এই মুহূর্ত অবধি মানে যেটুকুনি দেখলাম সেটুকুনি কিন্তু বেশ ভালো। বাদবাকি রুম ট্যুর তোমাদের একটু পরে আমি করাচ্ছি। ঘরটা অ্যাভারেজ, অ্যাকচুয়ালি একটু পুরনো ঘরটা, কিন্তু ওই আর কি থাকার জন্য মানে তুমি যদি বলো সাফিসিয়েন্ট, ওই আর কি সাফিসিয়েন্ট বলতে পারো। আমি বলবো না যে খুব ভালো, মানে বেসিক রুম। আর আমার কাছে যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, সেটা কোনো একটা রুম দেখার সময়, সেটা হচ্ছে বাথরুম। বাথরুমের কোয়ালিটিও পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারো। ঠিক আছে, সুতরাং বেঙ্গলি লজ ইজ কাইন্ড অফ রেকমেন্ডেড। যদি তুমি একদম লিভাইজ কিছু চাও তাহলে তার জন্য এটা নয়, বাট ওভারঅল দেখলে মোটামুটি ভালোই, খারাপ নয়। মানে থাকতে পারো, একটু কম পয়সার মধ্যে থাকতে পারো আর কি। ঠিক আছে, আর এটার ট্যারিফ হচ্ছে তোমার 1000 রুপিস পার ডে পার নাইট। আগ্রার একদম একটা কনজেস্টেড গলির মধ্যে আমরা ঘুরছি, একটুখানি বেরিয়েছি। এই জায়গাটার নাম ছিপিটোলা না, আমরা আমাদের হোটেল ছিপিটোলা অনেকটা এরিয়া জুড়ে। আচ্ছা, এই জায়গাটা ছিপিটোলারই অন্তর্গত। আচ্ছা, তো এখানে একটু ঘুরতে বেরিয়েছি, দেখি যদি কিছু দরকারি জিনিস পেয়ে যাই তাহলে কিনবো। তো ভালো লাগছে বেশ, মানে একদম বাড়ি থেকে এত দূরে এসে আগ্রার একটা বিখ্যাত শহর, তার মানে তার ইন্টেরিয়ারে, ঐতিহাসিক শহর, তার ইন্টেরিয়ারে ঘোরা। মানে দেখো, তাজমহল তো সবাই যায়, কিন্তু এই একটুখানি ভেতর দিকে আসা, এর মধ্যে একটা আলাদা বিষয় আছে আর কি। ভালো লাগে এটা। তো বেরিয়ে পড়লাম আমাদের হোটেল বেঙ্গল লজ থেকে। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস তাজমহল। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের
এখানে জানি না সাউন্ড তোমরা শুনতে পাচ্ছি কিনা, কারণ আমি কিন্তু এক্সটার্নাল মাইক্রোফোনটা ইউজ করছি না, কারণ তাজমহলের ভেতরে কোনো রকম এক্সটার্নাল মাইক্রোফোন বা ট্রাইপড যেরকম বললাম সেটা অ্যালাউড নয়। এখানে আমাদের 4 জনের জন্য, মানে 2 জন বাচ্চাকে বাদ দাও, 4 জনের জন্য 100 টাকা তাজমহল অব্দি ভাড়া পড়ছে আমাদের বেঙ্গল লজ থেকে, ঠিক আছে? লেটস মুভ। ভিউয়ার্স আর বি এক্সাইটেড ফর তাজমহল, প্রথমবার তাজমহল দেখবো। এখানে একটা ছত্রপতি শিবাজি মহারাজের ছবি, একটা স্ট্যাচু রয়েছে, তার ঠিক পেছনে রয়েছে ওয়েস্ট গেট। টিকিট কাটা আছে, টিকিটের প্রাইস তোমাদের আমি বলছি একটু পরে, কিন্তু টিকিট তোমাদের কাটতে হবে অনলাইন, ঠিক আছে? অনলাইন টিকিট কেটে সেটা প্রিন্ট আউট নিয়ে এখানে আসতে হবে। আর মনে রাখবে কোনো রকম ব্যাগ ট্যাগ কিছু নিয়ে আসবে না, চেষ্টা করে না আনলেও সেটাকে ক্লক রুমে রাখতে হবে, ঠিক আছে? ওকে, দেখা যাক, আর একটু পরে আমরা তাজমহল দেখতে পাবো আর কি। এই গেটে ঢোকার পরে এখান থেকে মেন গেট অবধি যাওয়ার জন্যে ইলেকট্রিক গাড়ি পাওয়া যায়। ইলেকট্রিক গাড়ি মোটামুটি পার হেড 20 টাকা করে চার্জ করছে। তো তোমরা নিতে পারো যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে, এবং আমাদের সঙ্গে বাচ্চা রয়েছে বলে আমরা নিলাম, নেবো আর কিছুদিন দাঁড়িয়ে আছে, ওয়েট করছি। 2টো গাড়ি ছিল, বেরিয়ে গেছে। একটা জিনিস তোমরা জানা রাখি, এখানকার টিকিটের কস্ট হচ্ছে মোট 250 টাকা। 50 টাকা হচ্ছে তুমি যদি সেফ ঢুকতে চাও, হ্যাঁ তুমি যদি সেফ ঢোকো তাহলে তোমাদের পড়বে হচ্ছে 50 টাকা করে। আর যদি মেন মস্ক, মানে যেটা ওপরে আছে, যেটা মেন মস্ক, সেটা যদি উঠতে যাও তাহলে তোমাদের আরও 200 টাকা, মানে মোট 250 টাকার টিকিট করাই ভালো। এত দূর থেকে আসছো তো 250 টাকার টিকিট তোমাদের লাগবে ভেতরে ঢুকতে। আর গাইড এখানে যা দেখলাম, জিজ্ঞেস করলাম, তাহলে গাইড মোটামুটি 500 টাকা থেকে শুরু, এবার তারপরে ওপরে যেতে পারে। কিন্তু গাইড নেওয়ার সময় মনে রাখবে যেন রেজিস্টার্ড হয়, এখানকার লাইসেন্সড গাইড হয়, এবং তাদের কাছে লাইসেন্স থাকবে, একটা আইডি কার্ড থাকবে, তো সেটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা এখন ঢুকছি তাজমহলের গেটের ভেতরে। ওয়েস্ট গেট দিয়ে আমরা ঢুকেছি। টিকিট চেকিং যেটা হলো সেটা কিন্তু বেশ ইন্টেন্স চেকিং হলো, তাই আমি তোমাদের রেকমেন্ড করবো কোনোভাবেই এক্সট্রা কোনো ব্যাগেজ লাগেজ আনবে না, সেগুলো কিন্তু এখানে রিজেক্টেড হয়ে যাবে। তো তোমাদের যেটুকুনি ডকুমেন্ট দরকার সেটুকুনি নিয়ে আসবে, ঠিক আছে? सर वेलकम टू ताजमहल। माय नेम इज NPC। सर जिस गेट से हमने एंट्री किया है ये पहला गेट है, वेस्टर्न गेट पश्चिमी द्वार है। सेकंड है या साउथ दक्षिणी गेट है। थर्ड या ईस्ट पूर्वी गेट है। फिर मैंने एंट्रेंस गेट पूछा है, किसी भी गेट से एग्जिट हो सकते हैं। ये सामने वाला जो गेट देख रहे हैं ये मैन एंट्रेंस गेट कहलाता है। नॉर्थन गेट, सेकंड नेम रॉयल गेट, शाही दरवाजा। शाहजहाँ थे वो उसी गेट से इन और एग्जिट हुआ करते थे। इस गेट का जो हाइट है ग्राउंड लेवल से वो 105 फीट है। मीटर में जाओगे तो 35 मीटर है। ये कलरफुल बिल्डिंग है। इसमें जो लाल पत्थर यूज हुआ है वो लेकर आए थे धौलपुर, फतेहपुर सीकरी, सब मथुरा, नियर ऑफ आगरा। इसमें जो व्हाइट मार्बल यूज हुआ है वो लेकर आए थे नागौर डिस्ट्रिक्ट फ्रॉम राजस्थान, मकाना। एक्चुअल में ताजमहल जो कंप्लीट हुआ वो 6031 to 6053 एंड 20,000 पीपल है। कंस्ट्रक्शन 22 है, यानी कि 20 साल मजदूरों ने काम करने के बाद इसको 22 साल में कंप्लीट किया। और इसको जो ये फ्लावर का डिजाइन देख रहे हैं ये मेला का स्टोन्स होते हैं, डिफरेंट कंट्री से। कैन की गई थी बेल्जियम, इटली, जर्मनी, अफगानिस्तान, श्रीलंका से लेकर आए थे। ये फुली मूनलाइट, सनराइज, सनसेट में ग्लोइंग करती चमकता है। इसमें जो लाल पत्थर यूज हुआ है यानी कि रेड सनस्टोन यूज हुआ है वो लेकर आए थे धौलपुर, फतेहपुर सीकरी, सब मथुरा, नियर ऑफ आगरा। इसमें जो व्हाइट मार्बल यूज हुआ है वो लेकर आए थे नागौर डिस्ट्रिक्ट फ्रॉम राजस्थान, मकराना से। एक्चुअल में ताजमहल जो कंप्लीट हुआ वो तो 6031 to 6053 में कंप्लीट हुआ था। अच्छा, शाहजहाँ का 3 क्यून था जो रानी थी, फतेहपुरी बेगम, सरंजी और मुमताज़ महल। इस तरफ जो टॉम बनाया हुआ है मैम ट्री से पीछे है, अच्छा वो जो फतेहपुरी बेगम का कब्र बनाया है। इस तरफ जो बनाया है ये वाली ट्री से ये है सरंजी बेगम का कब्र। और अंदर जो बनाया है इनसाइड वो मुमताज़ महल का कब्र बनाया हुआ। अच्छा, इसको 4 कोड एरिया बोला जाता है। 4 गार्डन है, 4 ही गेट है, जिसमें 1, 2, 3 एंड 4 गार्डन एंड 1, 2, 3 एंड 4 गेट। ओके ओके। ये चैम्बर जो बने हुए हैं ये 210 चैम्बर्स हैं। पहले क्या था जो वर्कर्स थे वो स्टे करते थे, आफ्टर दैट मुगल आर्मी स्टे करने लगी। अभी कई सुरक्षा एजेंसी CISF उनके ऑफिस इस तरफ और इस तरफ बने हुए हैं, बाकी ये क्लोज कर दिए गए हैं। अच्छा, ठीक है सर। और ये वाला जो गेट है ये लेबर कॉलोनी गेट कहलाता है। जो वर्कर्स काम क्या करते थे वो इस गेट के बाहर रहते थे। अच्छा, ये सामने वाला जो गेट है ये VIP गेट कहलाता है। एनी कंट्री प्रेसिडेंट, प्राइम मिनिस्टर जो आती है VIP वो इसी गेट से एग्जिट होता है। अच्छा, वो वाला कौन सा गेट है? वेस्टर्न।
ईस्टर्न। ईस्टर्न गेट। अच्छा वेस्टर्न से हम वेस्टर्न से जनरल पीपल आते हैं, हाँ, और like us। क्राउड सबसे ज़्यादा रहता है। अच्छा इसलिए। ठीक है सर, बाकी अंदर बताएगा या कुछ चलो। फोटोग्राफी करना। হ্যাঁ চলো। তো এইখানে একটা জিনিস তোমরা দেখো, একটা অদ্ভুত সায়েন্স রয়েছে। তোমরা যদি এই গেট দিয়ে যখন ঢুকছো তখন তাজমহলকে একদম কাছে লাগবে, কিন্তু তাজমহল কিন্তু এখানে একদমই কাছে নয়, বেশ কিছুটা দূরে। তো আমি তোমাদের দেখাচ্ছি, ওই সামনে যাওয়ার পরে দেখা যাবে যে তাজমহলটা অ্যাকচুয়ালি অনেকটা দূরে। কিন্তু দেখো সবাই, দেখো আমি জানি না দেখতে পাচ্ছ কি না, যে এই গেটটার মধ্যে দিয়ে কিন্তু তাজমহলকে বেশ কাছে লাগছে, কিন্তু এটা আদৌ এত কাছে নয়। ताजमहल किंतु আসলে এখান থেকে বেশ কিছুটা দূরে। कितना दूर है भैया यहाँ से ताजमहल एक्चुअल? यहाँ से एक्चुअल में ताजमहल है यहाँ से 300 मीटर दूर पे, 300 मीटर। हाँ 300 মিটার দূর এখান থেকে, কিন্তু এখান থেকে দেখে মনে হচ্ছে একদম কাছেই, হাত বাড়ি ধরা যাবে, কিন্তু আদৌ নয় আর কি। এখান থেকে এরকম মনে হচ্ছে, ইলিউশন একটা। মানে কি লেভেলের একটা মানে আর্কিওলজিক্যাল একটা মাস্টারপিস এটা, সেটা ডেফিনেটলি এখানে আসলেই তোমরা বুঝতে পারবে। দেখো আস্তে আস্তে তাজমহল মনে হচ্ছে দূরে চলে যাচ্ছে, আসলে একটু আগে কত কাছে লাগছিল, সত্যি তাই। কি Oh, presenting all of you the world famous Taj Mahal. আমি জানি না আইএসও কোনো রকম গেম খেলছে কিনা। So the beautiful Taj Mahal. হয়তো এই ব্লগটা একটু বেশি বড় হতে চলেছে, কিন্তু ইউনো এর নাম হচ্ছে তাজমহল, তো ইউ ক্যান্ট হেল্প, তাই না? ये देखो वो सामने जो देख रहे हैं वो है रॉयल गेस्ट हाउस, मेहमान खाना। जब संजय ताजमहल को खाते पानी आते तो रॉयल फैमिली किचन से की रॉयल गेस्ट हाउस, दैट रेड वन, रॉयल गेस्ट हाउस, रेड वन। हाँ रेड वन। ऐसे ही रेड वन इस तरह बना हुआ है, ये है मॉस्क यानी कि मस्जिद। अच्छा, एवरी फ्राइडे को ताजमहल क्लोज रहता है। एवरी फ्राइडे को जो लोकल मुस्लिम हैं वो नमाज के लिए आते हैं। अच्छा 12 to 2 आवर के लिए खुलता है ओनली। ठीक है, ताजमहल का जो हाइट है ग्राउंड लेवल से वो 243 फीट है। यमुना रिवर बैंड पीछे यमुना रिवर से ताजमहल का जो हाइट है वो 273 फीट है। ये टावर जो देख रहे हैं मीनार, मीनार का जो लेंथ है वो 161 फीट है। इसमें राउंड राउंड स्टेप दिए हैं, 131 स्टेप दिए हैं। ऊपर एक्चुअल में जो पिनेकल बना है उसका जो हाइट है वो 30 फीट है। लाइक ए मून सिम्बल्स, लाइक इस्लामिक सिम्बल ओवर देयर दिया है, कलश लाइक ए हिंदू सिम्बल। एक्चुअल में ताजमहल जो कंप्लीट किया वो कंप्लीट किया था हिंदू प्लस मुस्लिम, 50% हिंदू थे, 50% मुस्लिम थे। हाँ। ताजमहल को हम किसी भी एंगल से देखेंगे, फ्रंट लेफ्ट राइट एंड अपोजिट, 4 साइड सिमेट्रिकल बिल्डिंग है, चारों तरफ से एक जैसा। अच्छा ये टावर जो देख रहे हैं मीनार, मीनार का जो लेंथ है वो 161 फीट है, और इसमें राउंड राउंड स्टेप दिए हैं अंदर जाने के लिए, वो 131 स्टेप। ठीक है, उसमें उस समय 500 kg गोल्ड का यूज हुआ था ताजमहल के अंदर। ये जितने भी पिनेकल बने हुए हैं ये 500 kg गोल्ड का यूज हुआ था। जब 1803 में अंग्रेजों ने आगरा को कैप्चर किया तो गोल्ड निकाल लिया गया, पीतल इसके ऊपर लगा दिया गया, ब्रास ओवर दिया। ठीक है सर। अच्छा, पूरा ताजमहल सिमेट्रिकल व्यू है, फ्रंट लेफ्ट राइट एंड अपोजिट, 4 साइड सिमेट्रिकल बिल्डिंग है, चारों तरफ से एक जैसा है, कहीं से भी फोटो लेंगे सर। ওকে, এখানে অনেক কিছু আরও দেখার রয়েছে। আমরা তাজমহলের পরে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করব যেগুলোর প্রচুর হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। তো এখানে একটা জিনিস আমি দেখা, যেটা সামনে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এদিকে যেটাকে অ্যাকচুয়ালি নহবতখানা বলা হয়, যেটা আগে শাহজাহানের নহবতখানা ছিল আর কি, তো সেই নহবতখানা এখন হয়ে গেছে মিউজিয়াম। তো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এইটা হচ্ছে সেই মিউজিয়াম। এই নহবতখানা কিন্তু একই রকমের এই দিকে একটা রয়েছে, ওই পাশে, ঠিক আছে, ঠিক উল্টো দিকে। কিন্তু এই দিককার যে নহবতখানাটা রয়েছে, যেখানে অ্যাকচুয়ালি ড্রাম প্যালেস বলতে পারো, তো এখানে অ্যাকচুয়ালি এখন মিউজিয়াম হয়ে গেছে, এই জায়গাটা এখন মিউজিয়াম। ওকে,
মনে রাখবে মুসলিয়াম যেটা রয়েছে মানে স্মৃতিসৌধ যেটা রয়েছে আসল সৌধ, সেখানে যাওয়ার জন্য যে 200 টাকার টিকিট যে আমরা কেটেছি, 200 টাকার টিকিটও কাটতে হবে, তার সঙ্গে দেখো শু কভার পরতে হবে অথবা খালি পায়ে যেতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রাখবে। আর শু কভার কেনার জন্যে এখান থেকে কেনা যায়, এই যে এখানে বিক্রি হচ্ছে দেখো শু কভার এখানে বিক্রি হচ্ছে, এখান থেকেই কিনবে। দেখবে যখন তোমরা বাইরে থেকে ঢুকছো রাস্তা দিয়ে, তখন দেখবে কেউ কেউ বলবে যে ভেতরে অনেক টাকা নেয়, তো তোমরা এখান থেকে শু কভার নিয়ে নাও। তো ওই শু কভারগুলো নিও না, আমরা যেটা নিয়ে ভুল করেছি ওগুলো ওরা বলবে 10 টাকা, এখানেও 10 টাকা দাম, কিন্তু এখানকার যে শু কভারগুলো সেগুলো সাইজে বড়, মানে ছেলেদের একটু বড় জুতো হলে সেটা কিন্তু ওই শু কভারগুলো ঢুকবে না আর কি, ঠিক আছে? আমার যেটা হয়েছে আর কি নিয়ে। তো এখানে বেশ ভালোই লাইন পড়েছে। অ্যাকচুয়ালি এই সময়টা না মানে সিজন, তো প্রচুর ভিড় মানুষের, প্রচুর মানুষ এখানে এসছে। তো এখানে টিকিট দেখাতে হবে, কারণ এখানকার 200 টাকার টিকিট আমরা একসঙ্গে কিনে নিয়েছিলাম অনলাইনে, তো এখানে টিকিট দেখাতে হবে। একটা সিঁড়ি চড়তে হয়, এই সিঁড়িটা কিন্তু খুব খাড়া সিঁড়ি এবং কাঠ দিয়ে উপরে ব্যাপারটাকে আটকে দেওয়া আছে। ওঠার পরে আমরা এরকম তাজমহলের এই ভিউটা এখান থেকে পাচ্ছি। সবাই দেখো এখন যমুনার কি হাল, যমুনা নদী। আর ঠিক উল্টো দিকে ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেহতাব বাগ। ওইখান থেকে তাজমহলকে একদম সুন্দরভাবে পরিষ্কার পুরোটা দেখা যায়। আর যে সমস্ত হিন্দি ছবির শুটিংগুলো হয় সেগুলো ওখান থেকে হয় আর কি। এই লাইন দিয়ে আমরা ঢুকবো ওই সৌধের ভেতরে, যেখানে অ্যাকচুয়ালি আসল নয়, নকল ওটা। ওই মমতাজ বেগম এবং শাহজাহানের সমাধি রয়েছে ওইটা। ওই ভেতরটায় কিন্তু ফটোগ্রাফি একেবারেই অ্যালাউড নয়, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়। তাই আমাকে কিন্তু ওইটুকু জায়গাকে আমি শ্যুট করতে পারবো না আর কি, ঠিক আছে? তো আমরা দ্য বিউটিফুল তাজমহল থেকে বেরিয়ে যাচ্ছি এবারে একটু যাবো হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা আরও 2-1টা জায়গায় যাবো, তার মধ্যে অন্যতম হচ্ছে রেড ফোর্ট, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। বাই বাই। এবারের মতো তাজমহল দেখা শেষ। আশা করি লাইফে জীবনে আরও আসবো, আবার একবার দুবার আসবো আর কি, ঠিক আছে? সো ডান। তো আমরা আবার টোটোতে বসে পড়েছি, আমরা হোটেলের দিকে যাচ্ছি। এখন অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে অনেক। ইচ্ছা ছিল যে একেবারে রেড ফোর্টটা ঘুরে যাব, কিন্তু সেটা হলো না। হোটেলে যাই, আসলে বাচ্চারা রয়েছে তো আমরা একটু স্লো হয়ে গেছি। হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরোবো রেড ফোর্টের উদ্দেশ্যে। 2 hours later. তো তারপর আমরা হোটেলে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরোচ্ছি আগ্রা ফোর্টের দিকে। আগ্রা ফোর্টটা তখন দেখা হয়নি, দেখা যাক। আসলে আমাদের তাজমহল অনেকটা বেশি সময় লেগে গেছিলো, তো এখন আগ্রা ফোর্টে যাই। দেখি আগ্রা ফোর্ট অ্যাকচুয়ালি 6টা অবধি খোলা শুনলাম যেটা, ঠিক আছে? একটা অটো ভাড়া করা হয়েছে, ওই যে অটোটা পাশে দাঁড়িয়ে, অটোটা করে আমরা বেরোবো আর কি। ওকে, চেঞ্জ ইন প্ল্যান। আমরা এক্ষুনি ফোর্টের দিকে যাচ্ছি না, বিকজ রাত্রি হয়ে গেছে।
তো আমরা অ্যাকচুয়ালি তাহলে এই টাইমটা কী করবো ভেবে চলে এলাম মিনা বাজার দেখি। মিনা বাজার এখানে নাকি শুনলাম যে সমস্ত জেলের কয়েদি হয় তাদের দ্বারা তৈরি করা বিভিন্ন হ্যান্ডলুম জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু পাওয়া টাওয়া যায়, এটা নাকি স্পেশাল এখানকার। তো পার্টি ডিসাইডেড কি আমরা এখানে একটুখানি সময় কাটাই, তারপরে লালকেল্লার দিকটা একটু ঘুরে আসবো, ঘুরে এসে তারপরে দেখা যাক তারপর কী করি। ঠিক আছে, কারণ দেরি হয়ে গেছে আজকে, কারণ বাচ্চাদের নিয়ে তো আমাদের সময় একটু বেশিই লাগছে। তো মিনা বাজার বলে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু একটা ছোট্ট শপিং কমপ্লেক্স। সেখানে কিছু এই লেদারের জিনিসপত্র রয়েছে, কিছু এই কী বলবো পাথরের যে ছোটো ছোটো মূর্তি টুর্তি হয়, বা একটা আছে তোমার কাপড় টাপড়ের দোকান রয়েছে। কিন্তু কোনোটাই আমার মনে হলো না যে খুব একটা মানে আমাদের কলকাতার তুলনায় তোমার দাম অনেক বেশি প্রথমত, তারপরে কোয়ালিটি কী হবে না হবে, সেই জন্য আমরা খুব একটা ইন্টারেস্ট দেখালাম না। আমরা এখান থেকে বেরিয়ে আছি সোজা লালকেল্লা বা তোমার যাকে বলা হয় আগ্রা ফোর্টের দিকে, আগ্রা ফোর্ট। ঠিক আছে, চলো। তো দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের সামনে। তো আগ্রা ফোর্টে বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি করে টিকিট কাটার চেষ্টা করছি। টিকিট যদি পেয়ে যাই তাহলে তাড়াতাড়ি করে যতটা পারবো ঘুরে দেখার চেষ্টা করব। যদিও আরেকটু তাড়াতাড়ি এলে ভালো হতো, কারণ 6টার সময় ক্লোজ হয়, এখন অলরেডি 5টা বেজে গেছে। তা এইটুকু টাইমের মধ্যে যাই না কতটুকু দেখাবে। আমাদের টোটোওয়ালা বলছিল যে দেখাই যাবে না, এখন দেখতে পাবো না, ঘুরতে পাবো না, তার জন্য আমাদের অন্য জায়গায় নিয়ে গেল। আমি জানি না কেন, কোনো উদ্দেশ্য ছিল কি না, কিন্তু আমাদের এখন একটু সময় রয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি করে ঢুকতে হবে, ঢুকে ওখানে যেটুকুনি দেখার দেখতে হবে। বাট বাইরে থেকেও আগ্রা ফোর্ট একটা খুব সুন্দর জিনিস, যেটুকুনি দেখা যাচ্ছে খারাপ নয় আর কি। দেখা যাক ভেতরে কতটা দেখতে পারি আর কি। सर आ जाइए और सर थोड़ी देर के लिए फ़ोन वगैरह बंद कर दीजिए, क्योंकि एंट्री का एग्जिट का एक ही गेट है, तो हम लोग पहले घूम लेते हैं, वरना क्या है बिल्डिंग बंद हो जाएगा फिर। ओके, अच्छा, क्लोजिंग ठीक है। टाइम ऑलरेडी हो चुका है। ओके, तो सर मैम एक्सपेक्ट हिंदी में इंग्लिश में? हिंदी हिंदी। हिंदी में। तो सर मैम सबसे पहले आगरा फोर्ट में आपका स्वागत है। मेरा नाम है दीपक ठाकुर। आप जो फोर्ट देख रहे हैं इसे आगरा फोर्ट कहते हैं, नॉट रेड फोर्ट। रेड फोर्ट दिल्ली के फोर्ट को बोलते हैं सर, लाल किले को। ये आगरा फोर्ट है। इस फोर्ट को सबसे पहले अकबर ने बनाया था 1565 में, 1565 में। अकबर के बाद जहांगीर ने इस फोर्ट को बनाया, फिर शाहजहां ने और फिर औरंगजेब ने। तो इस तरह इस फोर्ट को बनने में 95 ईयर्स यानी कि 95 साल का टाइम लगा था, और 35 लाख रुपये खर्च हुए थे पूरा किला बनाने के लिए उस टाइम पर। इतना समझ में आया आप लोगों के? आ जाइए। তো আগ্রা ফোর্টে ঢোকার সময় আমি দেখলাম যেটা, সেটা হচ্ছে এখানেও কিন্তু তাজমহলের মতো এখানেও কিন্তু কোনোরকমভাবে ক্যামেরা ট্রাইপড বা যেটাকে বলা হয় মাইক্রোফোন, এক্সটার্নাল মাইক্রোফোন অ্যালাউড নয়, কেবলমাত্র ক্যামেরা অ্যালাউড। তাই আমি কিন্তু গোপ্রোটা হাতে ধরেই শ্যুট করছি। ঠিক আছে, আর এখানে গাইড নিলাম, কারণ সময় নেই আর কিছুক্ষণ। 400 টাকা নিচে গাইড, অনেক টাকা বলছিল, 1200 টাকা বলছিল। 400 টাকায় গাইডের সঙ্গে মোটামুটি ডিল হয়েছে, তো দেখিয়ে দেবে আর কি। দেখা যাক, সময় আর নেই, প্রায় ক্লোজিংয়ের টাইম হয়ে গেছে। দেখা যাক এইটুকু টাইমের মধ্যে ওইটুকুনি দেখতে পারি আর কি। ওকে, यानी कि 2.5 किलोमीटर के एरिया बना हुआ है। बट एट द अकबर टाइम अकबर ने फोर्ट को 2 पार्ट में डिवाइड कर दिया। पहला 75%, सेकंड 25%। सर 75% एरिया फोर्ट का आर्मी कंट्रोल में है, 25% एरिया पब्लिक के लिए है। पीछे का एरिया सर आर्मी कंट्रोल में आता है, 75% एरिया। मैं आपको इस गेट से लेके जाऊंगा, पूरा बिल्डिंग घुमाता हुआ आपको यहाँ से वापस लेकर आऊँगा। ठीक है, ठीक है, आइए सर इधर चलिए। ने गिफ्ट दिया था नहाने के लिए, लेकिन सारा मुगल टाइम पे गोल्ड से कवर था, अंदर बाहर पूरे में गोल्ड लगा हुआ था। अच्छा। जब ब्रिटिश लोगों ने इस पर अटैक किया तो उन्होंने सारा गोल्ड इसमें से निकाल लिया। আচ্ছা, তো ওই যে কাপের মতো দেখা যাচ্ছে ওটা কিন্তু একটা মানে বাথটব, জাহাঙ্গীরের বাথটব। अकबर शाह जहांगीर। হ্যাঁ, ভাবা যায় নবাবী আর কি, যাকে বলা হয় নবাবী কায়দা কানুন আর কি।
খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই জায়গাটা কি জানি না, গাইড বলবে ডেফিনেটলি এই জায়গাটা কী হবে। বাট আমাদের একটা লেট হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি আসতে পারতাম, অন্তত যদি আধ ঘন্টা আগেও আসতাম তাহলে ব্যাপারটা আনা যেত। কিন্তু মানে অ্যাকচুয়ালি শরীর সবারই মানে একটু খারাপের দিকে, সেই কারণে সমস্যা, মানে দুদিন ঠিকঠাক খাওয়া স্নান করা কিছুই হয়নি, যার জন্যে একটুখানি সবারই শরীরটা একটু কেমন ভালো নয় আর কি, যার জন্যে লেট হয়ে গেল, একটু রেস্ট নেওয়ার দরকার ছিল আর কি। कुंवारी उनकी डेथ हो गई, शादी क्यों नहीं हुई? क्योंकि मुगल टाइम पर सर कोई भी किंग उनके लेवल का नहीं था, मतलब कि हाइट के मामले में नहीं, पैसों के मामले में। क्योंकि उस टाइम पे इंडिया काफ़ी बड़ा था, लाइक इंडिया, पाकिस्तान, बांग्लादेश, अफगानिस्तान, ये सारा इंडिया का पार्ट था। तो उस टाइम पर की टक्कर कोई भी किंग उन्हें नहीं मिला, इसलिए दोनों बेटियाँ कुंवारी थी और कुंवारी उनकी डेथ हो गई। तब शाहजहाँ ने अपनी बेटी का महल बनाया सर, वो पालकी टाइप का बनाया था, बहुत ही डोली पालकी। आइए आगे दिखाता हूँ, अंदर आई तरफ से। ইন্টারেস্টিং। ये पूरा बेडरूम पालकी टाइप का बना हुआ है सर, क्योंकि शाहजहाँ की दोनों बेटी की शादी नहीं हुई थी। तो छोटी बेटी का पहले सर रोशन आरा का, उनकी बड़ी बेटी का मैं आपको आगे दिखाऊंगा। अच्छा, ये किसका था? ये शाहजहाँ की छोटी बेटी रोशन आरा का पहले, ये रोशन आरा था, जहां आरा এখান থেকে তাজমহল দেখা যাচ্ছে পরিষ্কার। सोने की पालकी बोलते थे, क्योंकि मुगल टाइम पर पूरे गोल्ड लगा हुआ था। जब ब्रिटिश लोग आए तो उन्होंने गोल्ड निकाला, पीतल लगा दिया, अब ये पीतल है। ये प्राइवेट बेडरूम था सर, ये यहाँ पर रहते थे वो लोग। मुमताज़ की डेथ के बाद शाहजहाँ ने ताजमहल बनाया था, और उससे पहले ये उनका मेन बेडरूम था। শাহজাহানের বেডরুমে ঢুকছি আমরা, কেন ইমাজিন। तो सर मैम, तो सर मैम मुगल टाइम पर जो ऊपर का पूरा पार्ट टोटली गोल्ड से कवर रहता था सर, पूरे में सोना लगा हुआ था। और सर थोड़ा इधर आइए, तो ये होल बनी इधर मैम, तो ये होल बने यहाँ पे, ये होल छोटे छोटे बने हुए हैं, जहाँ पे डायमंड हीरे लगाए गए थे। हीरे लगाए गए? हाँ सर, यहाँ पर। और जो वो 4 रिंग बनी सर वहाँ पे डायमंड गोल्ड वगैरह झूमर की था, लेकिन जब अटैक किया गया तो सब निकाल कर ले गए। सर देखिए, ये पूरा वाइट मार्बल है, पूरा हैंड वर्क है, हाथों का काम है। और मुगल टाइम पर ये पूरा पार्ट टोटली गोल्ड से कवर किया गया था, मतलब कि सर মানে ইংরেজরা কত কিছু চুরি করেছে আমাদের কাছ থেকে। सर उधर चांदी लगाई गई थी, इधर गोल्ड लगाया गया था, और बीच में डायमंड का यूज़ किया गया था। तो ये शाहजहाँ मुमताज़ का प्राइवेट बेडरूम होता था सर ये। और सर नीचे का पूरा एरिया रेड पर्शियन कार्पेट से डेकोरेट रहता था। তো গাইডের কথায় যা বুঝলাম, এটা হচ্ছে শাহজাহান এবং মুমতাজের বেডরুম, এবং এই বেডরুমে কিন্তু পুরোটাই দেখলাম, যেটা মানে তোমরা হয়তো অন্ধকারের জন্য দেখতে পেলে না, সেটা পুরোটাই সোনা লাগানো ছিল, সোনা দিয়ে ডিজাইন করা ছিল, আর ছিল হিরে লাগানো, এবং পুরোটাই কিন্তু ইংরেজরা চুরি করে নিয়ে গেছে আমাদের এখান থেকে। আমি ভাবছি যে মানে যেটুকুনি দেখলাম, মানে ইংরেজরা আমাদের থেকে কী কী নিয়ে গেছে, যা পেরেছে সব লুট করে নিয়ে চলে গেছে, যেখানে সোনা দেখেছে নিয়ে চলে গেছে। তো এই হচ্ছে বিষয়। তো শাহজাহানের যে এক্সট্রা ওয়াইফরা ছিলেন তাদের জন্য এই রুমগুলো বানানো হয়েছিল। আর এইখানে যে একটা রয়েছে সেটা হচ্ছে ওখান দিয়ে নাকি গোলাপ জলের ফোয়ারা উঠতো। সো অ্যামেজিং, মানে এই স্টোরি তো। शाहजहाँ की छोटी बेटी का पहले दिखाया था रोशन आरा, हाँ, हाँ। बड़ी बेटी जहान आरा। আচ্ছা, এটা दोनों का सेम बनाया गया था पालकी शेप में। হ্যাঁ, শাহজাহানের 2 মেয়ে রোশন এবং জাহানারা, তাদের বিয়ে হয়নি বলে তাদের জন্য পালকি শেপের ঘর বানিয়েছিল। তো তার একটা আগে দেখে এলাম, তার একটা হচ্ছে এইটা পালকি শেপের ঘর। मुमताज़ से पूरे 14 बच्चे थे, एक ही बीवी थी, जिसमें से उसके 8 बच्चों की डेथ हो गई थी डिलीवरी के टाइम पर। हाँ। लेकिन 6 बच्चे जिंदा बच गए थे, 2 लड़कियाँ 4 लड़के। लड़के मैंने आपको बताया जहान आरा, रोशन आरा, लड़के थे दारा मुरा सुजा और औरंगजेब। तो मैम औरंगजेब ने अपने तीनों भाइयों को मार दिया था गद्दी के लिए सर। उसके बाद उसने अपने पिता शाहजहाँ को भी कैद करके रखा था। तो सर ये शाहजहाँ की जेल है, यहाँ पर औरंगजेब ने अपने पिता शाहजहाँ को 8 साल तक कैद करके रखा, और यहीं पर शाहजहाँ की डेथ हो गई थी। अब सर देखिए, शाहजहाँ की आंखें कमज़ोर थी, वीक थी आंखें, शाहजहाँ की आंखें वीक थी सर। तो दीवार के पीछे डायमंड होता था, हीरा, जिसके थ्रू वो ताजमहल को देखते थे। क्योंकि मुगल टाइम पर लेंस और गॉगल नहीं होते थे, तब डायमंड वो ताजमहल को देखते थे। अपनी ज़िंदगी के आखिरी 8 साल शाहजहाँ ने यहीं बिताए, और यहीं पर उनकी डेथ हो गई सर।
মানে শাহজাহানকে ঔরঙ্গজেব এখানেই ধরে রেখেছিল আর কি, এখানে বন্দি রেখেছিল, এখানে ওনার মৃত্যু হয় এবং এখান থেকে হিরে দিয়ে তৈরি একটা দূরবীন দিয়ে উনি তাজমহল দেখতেন, এখান থেকে তাজমহল স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, এটা দিয়ে উপরে উঠতে হবে, মারাত্মক জায়গা, বাচ্চাগুলোকে সাবধান। দূরে কিন্তু তাজমহল দেখা যাচ্ছে, আমার আচ্ছা দূরে তাজমহল দেখা যাচ্ছে। এই যে ব্ল্যাক স্টোনটা দেখছো, এখানে যখন কোর্ট বসতো তখন রাজা এই ব্ল্যাক স্টোনটায় বসতো। यहाँ पर इनका सिंहासन था जहांगीर का, लेकिन जब अंग्रेज लोगों ने इस पर अटैक किया 1803 में तो उन्होंने 2 कैनन फायर किए थे, तोप के 2 उनके गोले फेंके। हाँ। जब पहला फायर आया तो स्टोन क्रैश हो गया बीच में से, अच्छा। और दूसरा वाला उसको अंदर में आके लग गया, देखिए होल बना हुआ है ऊपर, ओके, वहाँ जाके लग गया। और सर मैम जी सिंपल स्टोन नहीं है, काफी कॉस्टली स्टोन है, इसका नाम ब्लैक ऑनिक, गोल्ड चेक करने के काम में आता है सर। ओ मुगल मैंने टाइम कोष्ठी बात कॉस्टली जाके बोला। और सर मैम शाहजहां उस जगह बैठ के ताजमहल को देखते थे, वो शाहजहां की जेल है, हम लोग वहीं वो जा रहे हैं। वो वाला। सर ये ऊपर नीचे रूम बने छोटे छोटे, सामने आप लोगों को गेट लगाए गए हैं सर। इधर तो मीना मार्केट लगता था, मीना बाजार। अच्छा। तो सर मुगल टाइम पर लेडीज़ को बाहर एंट्री अलाउड नहीं थी, तो उनके लिए मार्केट अंदर ही लगता था। अच्छा। लेकिन सर ये सिर्फ लेडीज़ के लिए था, बायर और सेलर दोनों लेडीज़ होते थे, जेंट्स की इसमें एंट्री अलाउड नहीं थी। ओके। लेकिन अब शाहजहां के टाइम पर सर कैपिटल चेंज हुआ, आगरा से दिल्ली पहुंचा, तो इस मीना बाजार को भी दिल्ली के लाल किले में शिफ्ट कर दिया, और इनको बना दिया रिकॉर्ड रूम। कंट्री का जो भी रिकॉर्ड होते थे, फाइल डॉक्यूमेंट वगैरह सब इसी में रखे जाते थे। और सर ये नीचे गार्डन है मिट्टी का। सर शाहजहां के टाइम पर जो एक तालाब था, मतलब मिट्टी नहीं थी, इसके नीचे 8 फीट गहरा एक तालाब हुआ करता था, इसमें काफ़ी सारी मछलियाँ होती थी। शाहजहां इधर बैठते थे, मुमताज महल उधर बैठती थी, और वो दोनों तीरों से मछलियों को मारने का खेल खेलते थे। ओ इसीलिए इसे मछली महल और फिश पैलेस कहते हैं। लेकिन अगर शाहजहां के बेटे औरंगजेब को ये सब पसंद नहीं था, वो फालतू ही काम समझता था, तो उसने बंद कर दिया मिट्टी डाल के। अच्छा, छोटे गेट लगे हैं सर, ओके। इनको टकसाल बोलते हैं, मिंट। यहाँ पर है जी, सोने आप- और चांदी सिक्के बनाए जाते थे उस टाइम पर। अच्छा अच्छा, तो यहाँ पर खुद तो सर मैम हम लोगों ने ऊपर दीवाने खास दिखा था, प्राइवेट मीटिंग हॉल, ये दीवाने आम है, पब्लिक मीटिंग हॉल के यहाँ पे लगा हुआ है। दिल्ली के लाल किले के अंदर। हाँ, कि शाहजहां के टाइम पे सर कैपिटल चेंज हो गया था, तो मयूर सिंहासन था दिल्ली के रेड फोर्ट के दीवाने आम के अंदर रखा हुआ था सर। तो सर मुगल टाइम पर किंग ऊपर बैठते थे, नीचे उनका वजीर, इन दोनों खिड़कियों में उनकी रानियाँ बैठती थी, यहाँ मंत्री खड़े होते थे और नीचे पब्लिक खड़ी होती थी। आम आदमी। हाँ सर, पूरे दरबार लगता था पूरे में आम लोगों के लिए। और सर किंग शाहजहां ने अपनी आम पब्लिक के लिए एक मॉस्क बनवाई थी, मस्जिद, जिसे बोलते हैं मोती मस्जिद। काफ़ी बड़ी है, पूरी मार्बल की बनी है, लेकिन उसमें एंट्री बंद है। वो देखिए सर वाइट वाली, देखा आपने? ओके ओके। तो मोती मस्जिद है, शाहजहां ने बनवाई थी आम पब्लिक के लिए। एंट्री बंद है सर, क्योंकि दीवार के पीछे हम जितना ही पार्ट देखेंगे सारा आर्मी कंट्रोल में आता है, 75% एरिया। अभी हम सिर्फ 25% एरिया घूम रहे हैं सर इसके लेकर। আচ্ছা, বাহ, ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, রেড ফোর্টটা আমার তো মনে হলো বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আগ্রা ফোর্ট থেকে বেরোনোর পর এদের ইচ্ছে হয়েছে এখন একটু ফুচকা খাবে। তো ফুচকাটা খাওয়ার পরে কিন্তু ভালোই লাগলো, খুব একটা খারাপ নয় ফুচকা। তোমরা এখানে এলে একবার ফুচকা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে? বেশ ভালো ফুচকাটা। এখন চা চলছে আমাদের, চা খাওয়া হোটেলে এসে। তো আজকে এই ব্লগটাকে আমি আর স্ট্রেচ করছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল আমাদের মোটামুটি প্ল্যান হয়েছে, আগামীকাল আমরা যাব মথুরা, বৃন্দাবন, এখান থেকেই ক্যাব বুক করে রিজার্ভ করে। আর আমি তোমাদের বলে দিই, এখানে মোটামুটি রেড ফোর্টে আমাদের টিকিট কত বললো? রেড ফোর্টের টিকিট কত করে বললো? 60 টাকা, 50 টাকা, 50 রুপিস পার হেড, ঠিক আছে? একটা কথা তোমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখবে, যখনই আগ্রা ট্যুরে আসবে, যদি তোমরা লোকাল ট্রান্সপোর্ট থেকে গাড়ি নিয়ে যাও, অবশ্যই দরদাম করে নেবে। একদম যেমন একদম। তোমাকে আমি বলছি, আমাদের চেয়েছিল 100 টাকা, কিন্তু আমরা দরদাম করে সেটা 50 টাকায় পেয়ে গেছি। আর এই মিনা বাজারের বিষয়টা তোমাদের খেয়াল রাখবে। মিনা বাজার বলে কিন্তু সেরকম কিছু আমার মনে হয় নেই, দুটো একটা দোকান, এবং সেখানে যাওয়া আমার মনে হয় গিয়ে খুব একটা তোমাদের লাভ হবে না। অনেক সময় অটোওয়ালারা বলবে যে বারবার, আমি তো নোটিস করলাম যে খালি অটোওয়ালারা মিনা বাজার নিয়ে যাওয়ার জন্য তাদের খুব উৎসাহ, কিন্তু খুব একটা বোধহয় গিয়ে লাভ হবে না, ওটা তোমরা অ্যাভয়েড করতে পারো। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকালকের ব্লগে। আমি যেরকম বললাম, আগামীকালকে আমাদের বেশ কিছু ট্রাভেল প্ল্যান রয়েছে। যদি এখনও অবধি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কী করছো? এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, এবং তোমরা যত বেশি লাইক করবে, কমেন্ট করবে, তত বেশি আমি উৎসাহিত হব এই ধরনের ব্লগ তৈরি করার। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই ব্লগ এখানেই শেষ করলাম। ডেফিনেটলি আমার সঙ্গে
জুড়ে থেকো এবং আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ।